কি ব্যাপার বলুন তো, এই ব্র্যান্ডের স্মার্টফোন নাকি বন্ধ হয়ে যাচ্ছে, এই ব্র্যান্ডের ফোন নাকি আর পাওয়া যাবে না। কথা বলছি OnePlus নিয়ে, OnePlus Nord 6। OnePlus-এর এই Nord সিরিজের জনপ্রিয়তা কিন্তু বাংলাদেশ মার্কেটে, ইন্ডিয়ান মার্কেটে, গ্লোবাল মার্কেটে যথেষ্ট পরিমাণে রয়েছে, রাইট? এবং OnePlus Nord 6 নিয়েও আপনাদের জল্পনা কল্পনা শেষ নেই। কিন্তু কথা হচ্ছে OnePlus নাকি বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আবার এটা কি করে আসলো? হ্যাঁ, এটুকু শিওর যে বাংলাদেশে OnePlus তাদের কার্যক্রম সেগুলো অপারেশনস বন্ধ করছে, এটা সত্যি কথা। কিন্তু গ্লোবালি বা OnePlus আসলে ফোন তৈরি করছে কিনা, যদি OnePlus না তৈরি করে তাহলে এটা আসার কথা না। হ্যাঁ, OnePlus তাদের কার্যক্রম চালু রাখছে এবং আমরা বিভিন্ন রুমার শুনছিলাম, বাট ওটা পর্যন্তই। যতটুকু জানতে পারছি যে ওরা অফলাইন, এই এশিয়ার মধ্যে যে অফলাইন যে ওদের স্টোরগুলো রয়েছিল সেইগুলোর কার্যক্রম হয়তো বন্ধ করতে চলছে, বাট অনলাইনে ওদের সেলটা করবে, যেহেতু ওই জায়গাতে মার্কেটিং কস্ট বা সব মিলে কস্টটা মিনিমাইজ করা যায়। সে যাই হোক না কেন, OnePlus Nord 6 অলরেডি চলে আসছে, আমাদের হাতে অনেকদিন ধরে আছে। আমরা এটার একটা ইনডেপথ অ্যানালিসিস করবো আজকের ভিডিওতে। আমাদের এই রিভিউ ইউনিটটা আমরা পেয়েছিলাম SMS গ্যাজেট থেকে। তাদের কাছে আপনারা অ্যাভেলেবল তো পেয়ে যাবেন, ঢাকা সহ ঢাকার বাইরেও বিভিন্ন জেলাতে তাদের স্টোর রয়েছে। খুব শীঘ্রই বরিশালে ওপেন করবে আগামী 20 তারিখে। আমি নিজেও আসতে চলছি বরিশাল সিটিতে। পরবর্তীতে আপনাদের আপডেটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কোথায় কি ওপেন হচ্ছে। আর হ্যাঁ, বর্তমানে এটার কেমন দাম রয়েছে এবং SMS গ্যাজেটের ডিটেল সবকিছু ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা আছে। এট ফার্স্ট আমরা যদি ডিজাইন নিয়ে কথা বলতে চাই, এই স্মার্টফোনটার ডিজাইনও OnePlus-এর রিসেন্ট টাইমে আসা অন্যান্য ডিভাইসগুলোর সাথেই মিল রাখছে, বিশেষ করে ক্যামেরার প্যাটার্নটা। বাট ভালোর বিষয়, এটার ওয়েট ব্যালেন্স খুবই ভালো। টপ হেভি কিংবা লোয়ারের দিকে ওজন বেশি এরকম কোনো সমস্যা নেই। এটা এক হাতে নিয়েও আপনি ওয়েট ব্যালেন্স ভালো হওয়ার কারণে বেটার ফিল করবেন। তবে বডি ফ্রেমটাতে প্লাস্টিক রয়েছে, যদিও হঠাৎ করে বিশেষ করে ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টে আপনার কাছে এটা মেটাল একটা ফিল দিতে পারে, কিন্তু এটা মেটাল মোটেই নয়, এটা বরং প্লাস্টিক। ফোনটা আমার হাত থেকে পড়ে গিয়ে রোডের উপরে পড়ে গিয়ে এই যে প্লাস্টিকের এই কর্নারের অংশগুলো কিছুটা হয়ে যায় আর কি। সো এটা প্লাস্টিকেই তৈরি। আর রিয়ার প্যানেলটাতে আমরা গ্লাস দেখতে পাই, যেটা ফ্রস্টেড। অ্যান্ড এটার যে ক্যামেরা মডিউলের জায়গাটা, এইটা আবার মেটাল দিচ্ছে, এই অংশটা আবার মেটালের। 3.5mm হেডফোন জ্যাক ওরা এখানে দেয়নি, যদিও ফোনটা যথেষ্ট মোটাসোটাই রয়েছে। IP68 69K রেটিং রয়েছে, সুতরাং আপনি চাইলে পানিতে ভিজাতে পারেন। অনেকেই হয়তো বা দেখা যায় যে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করেন। অনলাইন তথ্য অনুযায়ী মিলিটারি স্ট্যান্ডার্ড 18S-এর সার্টিফিকেশন রয়েছে, বাট ওইটা আমরা আসলে ট্রাই করে দেখিনি, কোনো ধরনের প্রেশার দেওয়া হয়নি। অন্যদিকে স্মার্টফোনটা ডিসপ্লেতে চলে আসলে 6.78 ইঞ্চের আমরা একটা প্যানেল দেখবো। সো যথেষ্ট বড়সড় একটা প্যানেল, যেখানে আমরা দেখতে পাই চিন বেজেল সিমেট্রিক্যাল এবং মোটামুটি যথেষ্টই ন্যারো হিসেবে ধরে নেওয়া যায় এটাকে। আর এই ডিসপ্লের নিচেই কিন্তু রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এটা অপটিক্যাল, একটু নিচের দিকে। একটা বিষয় হয়তো খেয়াল করছেন, অপটিক্যাল সেন্সরগুলো একটু নিচ দিকে থাকে, আল্ট্রাসনিকটা একটু উপরের দিকে থাকে। সো এই ফোনটা অনেক বড়সড় হওয়াতে হয় কি, নিচের দিকে একটু রিসার্চ করাটা একটু কষ্ট, বাট ইউজ টু হয়ে গেলে আর প্যারা হবে না, যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট এটা। ডিসপ্লে প্যানেলটা অ্যামোলেড 1 বিলিয়ন কালার সাপোর্ট তো করে, 165 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট দিতে পারে এটা, এবং 3840 হার্টজ PWM ডিমিং রয়েছে। আর পিক ব্রাইটনেসের ক্ষেত্রে 3600 নিটস। তবে আপনি ইনডোর আউটডোর বোথ কন্ডিশনে এটা ব্যবহার করতে পারবেন, একদম ডিরেক্ট সানলাইটেও এটা চালানোর উপযোগী, যদিও বা ভিডিও টিডিও দেখার জন্য কিন্তু খুব একটা উপযোগী না সেক্ষেত্রে, কারণ এমনিতেই এই ডিসপ্লেতে রিফ্লেকশন থাকবে, সেটাই স্বাভাবিক। প্রোটেকশন করছে OnePlus ক্রিস্টাল গার্ড, আপনারা আলাদা একটা প্রোটেক্টর ব্যবহার করাই বরং বেটার। ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট আছে, ডিসপ্লেটা খুবই কালারফুল, ভাইব্রেন্ট কালার দেয়, দেখতে তো সুন্দর লাগে। টাচ রেসপন্স আসলেই ভালো, ইভেন গেমিং টাইমে টাচ রেসপন্স আরো বেটার আপনার কাছে ফিল দিবে। আর ব্রাইটনেসের ব্যাপার তো বললামই। সো সবকিছু মিলে ডিসপ্লের কোয়ালিটি আমার কাছে ঠিকঠাক লাগছে, বা এটা নিয়ে কমপ্লেন নেই। এই স্মার্টফোনটার কারেন্টলি যে প্রাইস 55K, সেই জায়গা থেকে ডিসপ্লে নিয়ে কমপ্লেন করার মতো আপনি সুযোগ আসলে পাবেন না ওভাবে। ফোনটা আপনারা পাবেন হচ্ছে 12 এবং 8GB র্যাম ভেরিয়েন্টে, সেই সাথে 256 অ্যান্ড 512GB পাওয়া যাবে। আর এটাতে SoC হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 8S Gen 4 এবং অ্যান্ড্রয়েড 16 রান করছে, ওদিকে OxygenOS 16। আমরা যতটুকু জানতে পারছি এই ফোনটাতে 4টা মেজর আপডেট পাওয়া যাবে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে, এবং 6 বছরের সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে। UFS 4.1 হলো গিয়ে এর স্টোরেজ টাইপ। সো পারফরমেন্সের জায়গাটা 55,000 টাকার ফোন হিসাবে, বাকি বিষয়বস্তু ঠিক দেখছি, SoCর জায়গাটা একটু কমতেই বলবো আমি, কারণ স্ন্যাপড্রাগন 8 Gen 5 অলরেডি কিন্তু আমরা আরো বেশ কিছুটা কম দামে পাই। যেমন ধরুন, আমি গতকালকেই তো একটা ভিডিও দিয়েছিলাম ওই জিয়াটা IQ Z11 টার্বো, রাইট? সেই স্মার্টফোনটা কত 47K তে পাওয়া যাচ্ছে রাইট নাও। তো সেইটার সাথে কম্পেয়ার করতে গেলে পারফরমেন্স ওয়াইজ ওইটা কিন্তু এগিয়ে থাকছে। আবার ওই ফোনটার বডি ফ্রেমটাতেও কিন্তু আমরা মেটাল পেয়েছিলাম। যাই হোক, এই স্মার্টফোনটার SoC যা রয়েছে সেই জায়গা থেকে কেমন পারফর্ম করছে, আবার UI এর একটা ব্যাপার থাকে। সত্যি বলতে এই স্মার্টফোনটার UI পারফরমেন্স নিয়ে আপনারা খুবই সন্তুষ্ট থাকবেন। খুবই স্মুথলি রান করছে সবকিছু, একদমই বাটার স্মুথ একটা ফিল আপনাকে দিবে। অ্যাপ ওপেন ক্লোজ টাইম থেকে শুরু করে মাল্টি
মাল্টিটাস্কিংয়ে বিশেষ করে খুবই ভালো রেজাল্ট দিচ্ছে, যেহেতু ওদের র্যাম ম্যানেজমেন্টে অনেক বেশি ভালো করছে। ইভেন আপনি 8GB র্যাম নিয়েও আমার মনে হয় না অসন্তুষ্ট হবেন। তারপরেও আসলে এরকম প্রাইস পয়েন্টে এসে 12GBটাই ম্যাক্সিমাম মানুষ আশা করবে, সেটাই স্বাভাবিক। ওদের ইউআইটা আপনাকে একটা ক্লিন ভাইব দিবে এবং অলমোস্ট লাইক এ ফ্ল্যাগশিপ টাইপের ফিল দিতে পারে। অ্যাপ ওপেন ক্লোজ টাইম দেখুন যথেষ্ট ফাস্টার কিন্তু। তাছাড়া UFS 4.1 হওয়াতে যে কোনো ট্রানজাকশনের ক্ষেত্রেও কিন্তু এটা গুরুত্ব রাখছে। আবার আপনি যখন কোনো ডাটা ট্রান্সফার করবেন যথেষ্ট ফাস্টার স্পিড আপনি লক্ষ্য করবেন। এই ফোনটাতে এই মুহূর্তে আমরা আসলে কোনো ধরনের বাগের দেখা পাইনি। আমাদের কাছে এই ফোনটা প্রায় 1.5 সপ্তাহের মতো আছে আর কি। সেই জায়গা থেকে আমরা এটাতে ওরকম কোনো ধরনের বাগ টাগ ইস্যু পাইনি। তাছাড়া ওভারহিট হওয়ার মতো কোনো প্রবলেম পাইনি। এই প্রসেসরটা স্মার্টফোনটির সাথে বেশ ভালোভাবে সিঙ্ক করতে পারছে এবং আমার মনে হয় স্ন্যাপড্রাগন 8s Gen 4 এর মানে পিক যে পারফরমেন্সটা সেটা ডেলিভার করতে পারছে। বিশেষ করে রেগুলার কাজবাজ যখন আপনি করছেন, অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়েও ব্যবহার করছেন, ফোনটা আপনি হালকা ওয়ার্ম হতে দেখতে পারেন কিন্তু ওভারহিট হতে দেখবেন না বা পারফরমেন্স ড্রপ করার মতো কোনো ইস্যু ফেস করবেন না। তবে গেমিং করতে চাইলেও অনায়াসে এটা দিয়ে গেমিং করা যাবে। লাইক পাবজির ক্ষেত্রে আপনি 120 FPS গেমিং করতে পারবেন এবং সেক্ষেত্রে অ্যাভারেজ ফ্রেম রেটের ক্ষেত্রে 118 এর মতো পাবেন। তবে হাইপার ফ্রেম রেট নামক একটা অপশন রয়েছে, ওইটা অন করে নিলে আপনি প্রায় 163.4 এরকম FPS পাবেন, যদিও ওইটা বুস্ট করে প্রেজেন্ট করে। রাইট, পাবজির ক্ষেত্রে তো ওটা পাওয়ার কথা না, বাট আপনি ওকে বুস্ট করেও দেখাবে, একটু আলট্রা স্মুথ ফিল আপনার কাছে আসতে পারে। কিন্তু এই টোটাল টাইমে ফোনটা খুব একটা হিট জেনারেট করেনি। আপনি যদি হাইপার ফ্রেম রেটে যান, মোটামুটি রুম টেম্পারেচারের ক্ষেত্রে 30 মিনিটস গেম প্লেতে এই স্মার্টফোনটা 38-39 এর কাছাকাছি আসে, যেটা আমার কাছে খুবই স্বাভাবিক লাগছে। অন্যদিকে যদি জাস্ট 120 FPS ওইভাবে নর্মাল মোডে খেলেন, তখন এই স্মার্টফোনটা কিন্তু আরও কিছুটা কম গরম হয়। আর আমরা ল্যাগ বা হিকেবার দেখাও পাইনি এখানে। আবার গেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে স্মার্টফোনটার উপর একটু বেশি প্রেশার দিচ্ছে। 60 FPS আমরা ট্রাই করি। 60 FPS এর ক্ষেত্রে এটা আসলে 57.5 এরকম বলা যেতে পারে এভারেজ FPS, বাট স্মার্টফোনটা তখন কিছুটা বেশি হিট জেনারেট করছিল, 39 ডিগ্রি পর্যন্ত আসছে 30 মিনিটস গেম প্লেতে। কিন্তু আমার মনে হয় আপনি যদি বাইরে বা আউটডোরে বসে গেম প্লে করেন, সেটা হয়তো 40-41 ঘরে আসার পসিবিলিটি আছে, যেহেতু কারেন্টলি অনেক বেশি গরমের সিজন এবং গরমের সিজনে ফোনগুলোর পারফরমেন্স কিন্তু একটু ডিফারেন্ট হয়, এটা আপনারা জানেন। ইভেন আউটডোরেও আমরা এই ডিফারেন্সটা লক্ষ্য করি। আবার এটাতে যেহেতু বাইপাস চার্জিং টেকনোলজি সাপোর্ট করে, আপনি যদি বাইপাস কানেকশন ব্যবহার করে গেমিং করেন, সেক্ষেত্রেও ফোনটা তুলনামূলকভাবে আরও কিছুটা বেশি গরম হয়। অন্যদিকে সিওডির ক্ষেত্রে 165 Hz কন্টিনিউসলি দিতে পারছিল বলা যায়, অ্যাভারেজে ওরকমই দাঁড়ায় এবং স্মার্টফোনটার সাথে খুবই অপটিমাইজড একটা রেজাল্ট দিতে পারছে। সো গেমিংয়ের জন্য চাইলে এটাকে চয়েস করা যেতে পারে, বাট একদম বেস্ট আমি বলবো না, কারণ অলরেডি আমরা আরও প্রায় 5-7 হাজার টাকা, 5-7 না, প্রায় অলমোস্ট 10,000 টাকা কমেই আমরা আইকিউর ওই ডিভাইসও পেয়ে যাচ্ছি, যেখানে আমরা আরও একটু বেটার পারফরমেন্স লক্ষ্য করি। সো আপনার যদি ডেডিকেটেডলি গেমিংয়ের জন্য একটা ফোন নেওয়ার ইচ্ছা থাকে, বাজেটও কিছুটা কম থাকে, তাহলে আপনি ওটাই দেখুন বরং। আর যদি মনে হয় না আমার আসলে একটা ব্যালেন্স পারফরমেন্স দরকার, বাট আমি সামটাইমস গেমিং করি, সেই ক্ষেত্রে কি আমার মনে হয় এই স্মার্টফোন আপনাকে অসন্তুষ্ট করবে না মোটেই। কিন্তু প্রাইস বিবেচনায় অবশ্যই OnePlus Nord 6 আরও বেটার এসওসি ডিজার্ভ করে, ইভেন আমরাও করি এত টাকা খরচ করতে গেলে। আচ্ছা, ক্যামেরাতে আসা যাক। স্পেক ওয়াইজ ক্যামেরা যদি দেখেন, তাহলে আপনার মনে হবে প্রিভিয়াস জেনারেশন থেকে এখানে আমাকে ঠকানো হচ্ছে। লাইক এখানে 50 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, Sony LYTA600, আর এদিকে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32। মনে আছে আগেরটায় 50 ছিল। সো ক্যামেরা সেকশনে এসে আপনার কাছে ইমপ্রুভমেন্ট তো মনে হবে না, বরং মনে হবে ডাউনগ্রেড, বাট প্রকৃতপক্ষে রেজাল্টে এসে ডিফারেন্ট কিছু দেখা যাচ্ছে। এসওসির আইএসপি প্লাস প্রসেসিং সব কিছু মিলে আমরা আরও কিছুটা বেটার আউটপুট দেখতে পাচ্ছি। মানে মেইন যে ক্যামেরাটা, এটা ডিলাইটে বা প্রপার লাইটিং কন্ডিশনে যথেষ্ট ভালো পরিমাণ শার্পনেস, ডিটেল ধরে রাখতে পারছে। আপনি ইভেন জুম করলেও দেখবেন ডিটেলের পরিমাণ ভালো রয়েছে। হাইলাইটেড এরিয়াগুলোকে সুন্দর করে ব্যালেন্স করতে পারছে। হেভি এক্সপোজার এরিয়া কন্ট্রোলিং ভালো, প্লাস হচ্ছে গিয়ে এটাতে ওভার কন্ট্রাস্টি হওয়ার প্রবণতা নেই। কালারটা একটু টুইকটেড, একটু বুস্টেড, ভাইব্রেন্ট বলবো আমি, কিন্তু সেটাকে ওভার স্যাচুরেটেডের পর্যায়ে ফেলানো যায় না, দেখতে তো সুন্দর লাগছে। লো লাইটের দিকে কিছুটা সফট করে প্রেজেন্ট করে, কিন্তু ওভার কন্ট্রাস্টের মতো কোনো ইস্যু নেই। আর সুপার স্টেবল স্টেডি হাতে ধরতে হয় এমনটাও না, কিন্তু র্যান্ডমলি আপনি ক্লিক করলেও ভালো ছবি তুলতে পারবেন। আমার মনে হয় মেইন ক্যামেরার ছবি অনেকটাই কম্পারেবল, বাট আলট্রা ওয়াইডটাতে এসে আপনার কাছে মনে হবে একটু ডাউনগ্রেডেই, বা এই জায়গাটাতে আর একটু বেটার কিছু পাওয়া উচিত ছিল আপনার অবশ্যই। ইভেন আপনি টেলিফটোও ডিজার্ভ করেন এখানে, যে বিষয়ের কারণে ক্যামেরা ওভারঅল ক্যামেরা সেকশনকে আমি এখানে বলবো যে এটা মানে এই প্রাইস সেগমেন্টের সাথে আসলে যাচ্ছে না। সো এটাকে ক্যামেরা সেটিক ডিভাইস হিসেবে বা ক্যামেরার জন্য বিবেচনা করে কেনাটা বোধহয় ঠিক হবে না। আলট্রা ওয়াইড আমরা যেটা দেখছি, ডিটেল তুলনামূলকভাবে বেশ কিছুটা কম এবং প্রপার লাইটিং কন্ডিশনে এটা ভালো আউটপুট দেয়, বাট অনেকটা অন্ধকার লাইটে এটা খুব একটা ভালো রেজাল্ট দিতে পারে না। পোর্ট্রেট মোডে দুটো ফোকাল লেন্থ পাবেন আপনারা, 1x অ্যান্ড 2x। 2x এর ছবিগুলো বরং দেখতে ভালো লাগে, ব্যাকগ্রাউন্ড ব্লারনেস তখন অনেকটাই বেশি ন্যাচারাল মনে হয়, তবে এজ ডিটেকশন ভালো আছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা অ্যাজ ইউজুয়াল টাইপের একটা রেজাল্ট দিচ্ছে। শার্পনেস, ডিটেল ভালো, আর্টিফিশিয়াল টোন একটু কমই লক্ষ্য করা যায়। ইভেন আউটডোরে এটা একটু বেটার আউটপুট মনে হবে আপনার কাছে। তবে ভালো বিষয়, প্রিভিয়াস জেনারেশন থেকে আপনি ইমপ্রুভমেন্ট পাবেন ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিওতে, যেখানে আমরা 4K 30 FPS এ রেকর্ড করতে পারছি এবং ভিডিও কোয়ালিটি ভালোই বলা যায় ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে, কিন্তু 60 FPS এর মতো মজাটা পাবেন না আর কি এখানে।
সাউন্ডটাও রেকর্ড হচ্ছিল এই স্মার্টফোনে। আপনাদের কাছে কেমন লাগলো সাউন্ড কমেন্ট করে জানাবেন। অন্যদিকে রিয়ারের যে ক্যামেরা সেখানে আমরা 4K 60 fps রেকর্ড করতে পারছি এবং ওইটার স্টেবিলিটিও বেশ ভালো মনে হবে আপনার কাছে। তাছাড়া ভিডিও স্মুথ, জিটারিং আমি পাইনি এখানে, তবে এক্সপোজার কন্ট্রোলিংয়ে কিছু ইস্যু আছে, হাইলাইট ব্যালেন্সিংয়ে একটু ইস্যু আছে, এছাড়া ওকে। আবারও বলছি, ক্যামেরা হিসেবে বিবেচনা করতে গেলে 55,000 টাকা বা এর আশেপাশে এই স্মার্টফোনটা অর্জিত না। দেন আমরা যদি চলে আসি ব্যাটারিতে, হ্যাঁ এই জায়গাটা ভালো করছে, 7500 mAh এর ব্যাটারি রয়েছে এই ডিভাইসটাতে। তবে এই স্মার্টফোনটার দুটো ভ্যারিয়েন্ট হয়, ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে ব্যাটারি আরো বড়, সেক্ষেত্রে আপনারা 9000 পর্যন্ত পাবেন, 9000 mAh। আর 80 ওয়াটের চার্জিং সিস্টেম বক্সে রয়েছে। ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে আবার 27 ওয়াট রিভার্স চার্জিং টেকনোলজিও সাপোর্ট করে। ব্যাটারি ব্যাকআপ আপনি 7500 mAh দিয়ে ভালো পাবেন, অলমোস্ট 9 আওয়ার্সের মতো একটা এসওটি পাবেন বা এভারেজ ওরকম জায়গা থেকে থাকে। সো সেটা খারাপ না, আমরা যদি মানে ডেইলি লাইফ ইউজেস হিসেবে কম্পেয়ার করি দেন 1.5 দিন ইজিলি চালানো যায়। আর স্টেরিও স্পিকারটা ভালো করছে, সাউন্ড কোয়ালিটি ভালো, যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার, একদম ব্যালেন্স সাউন্ড না, 60-40 এভাবে বলা যেতে পারে, ক্লিয়ার সাউন্ড দিতে পারে। ওয়াইফাই 7 সাপোর্ট করছে, অনেকের বাসায় এখন ওয়াইফাই 7 রয়েছে, সেক্ষেত্রে আপনার কাজে লাগবে। অন্যদিকে এটাতে আবার eSIM সাপোর্টটা নাই, ওটা থাকলে বোধহয় ভালো হইতো, অনেকেরই হয়তো কাজে লাগতো। এবার একটা বাটন রয়েছে যাকে বলা হচ্ছে পালস কি, যেটা দিয়ে আপনি স্ক্রিনে যা থাকবে সেটাকে মানে সেভ করে রাখতে পারেন, কিছুটা স্ক্রিনশটের মতো একটা ব্যাপার, বাট অনেকের ক্ষেত্রে কাজে লাগতে পারে। এছাড়াও আপনি আপনার মতো করে এটাকে কাস্টমাইজ করতে পারবেন, লাইক এটাকে যদি আমরা চেপে ধরি তাহলে দেখেন ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠছে, বাট এটা আমি সেট করে নিয়েছি, কিন্তু আপনি চাইলে অন্য কিছু সেট করতে পারেন, লাইক সাইলেন্ট হয়ে যাবে বা অন্য কিছু। সো এইটা কাজে লাগবে। OnePlus-এ আমরা অ্যালার্ট স্লাইডার দেখতাম, কিছুটা ওইটার মতো কাজে লাগানো যেতে পারে আর কি, অনেক সময় প্রয়োজন পড়ে। এখন OnePlus Nord 6, ও আরেকটা জিনিস তো বলা হয় নাই, হ্যাপটিক ফিডব্যাকটা ভালো করছে, তবে প্রিভিয়াস জেনারেশনের মতোই বলা যায়, ওখান থেকে যে ইমপ্রুভমেন্ট আসছে অনেকটা এমনটাও না। OnePlus Nord 6 মোটামুটি একটা ব্যালেন্সড ডিভাইস বলতে পারেন। দামটা যদি 50 নিচে হইতো তাহলে গিয়ে মোটামুটি একটা পারফেক্ট ডিল বলা যেত, কিন্তু দামটা আসলে এই মুহূর্তে একটু বেশিই মনে হচ্ছে, হয়তো সময়ের সাথে কিছুটা কমবে। এই স্মার্টফোনটা তারাই চয়েস করতে পারেন যাদের আসলে ইউআই এক্সপিরিয়েন্স বেটার দরকার, যাদের একটা স্মার্টফোন থেকে রেগুলার পারফরমেন্সটা যথেষ্ট ভালো হওয়া প্রয়োজন, মাঝে মাঝে আপনি গেমিং করবেন এবং একদম শুধুমাত্র গেমিংয়ের জন্যই ডেডিকেটেডলি কিনছেন না, তাদেরকে এটা অসন্তুষ্ট করবে না, এটুকু শিওর বলা যায়। মেন ক্যামেরার রেজাল্ট নিয়ে সন্তুষ্ট থাকবেন, ব্যাটারি ব্যাকআপ নিয়ে সন্তুষ্ট থাকবেন, সো তারা এই স্মার্টফোনটাকে দেখতে পারেন। কিন্তু যাদের মেইন টার্গেট আমি গেমিংই করবো, যাদের মেইন টার্গেট আমার ক্যামেরা হওয়া চাই অনেক বেশি ভালো, শুধুমাত্র ক্যামেরার জন্য আপনি যদি চয়েস করতে চান তাহলে এটা কিন্তু আপনার জন্য পারফেক্ট ডিল না। সো এখন আপনি নিজেই বুঝবেন আপনি আসলে কোন ধরনের ইউজার। ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। OnePlus-এর ফোন কারা অলরেডি ব্যবহার করছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। গ্রিন লাইনের একটা ব্যাপার থেকে যায়, রিসেন্টলি আমরা দেখছি ওরা ভালো করছে, গ্রিন লাইনের ঝামেলা থেকে অনেকটাই বেরিয়ে এসছে, তেমন কিছু দেখা যাচ্ছে না। সো দেখা যাক এটার অবস্থা কী হয়, এই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।